এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস মিটে ব্রট ইউ বাই লাইফলাইন হসপিটাল। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি ফাল্গুনি, শুরু করছি এক্সপ্রেস মিটে। রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিবিসি, আর যার জেরে আরামবাগে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রাজ্যের। বন্যা পরিস্থিতি মোকাবিলায় বৈঠক আরামবাগ মহকুমা শাসকের দফতরে। লাগাতার জল ছাড়ছে ডিবিসি। রাজ্যকে না জানিয়ে এভাবে জল ছাড়ায় আরামবাগ মহকুমার বহু এলাকা বন্যা কবলিত হয়ে পড়েছে বলে ডিবিসির বিরুদ্ধে অভিযোগ করেছে রাজ্য। বন্যা পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি প্রশাসনিক বৈঠক করা হয় আরামবাগ মহকুমা শাসকের দফতরে। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না, হুগলি জেলা শাসক মুক্তা আর্য, আরামবাগ মহকুমা শাসক রবি কুমার, সাংসদ মিতালি বাগ সহ সরকারি বিভিন্ন দফতরের আধিকারিকেরা। বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধিরাও। কিভাবে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা করা হয়। বৈঠক শেষে মন্ত্রী বেচারাম মান্না কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি দাবি করেন, কেন্দ্র যেভাবে 100 দিনের কাজের টাকা নিয়ে বঞ্চনা করেছে, ঠিক সেইভাবেই ডিবিসি রাজ্যকে না জানিয়ে অনিয়ন্ত্রিতভাবে জল ছেড়ে এই রাজ্যের মানুষদের সঙ্গে আবারও বঞ্চনা করেছে। ডিবিসি তার জল ধারণ ক্ষমতায় সেখানে কিন্তু ব্যারাকগুলোতে সেখানে করছে না, ডিজাইন করছে না, তারা মাটি তুলছে না, যার ফলে জল ধারণ ক্ষমতা কম। এবং এটা অপরিকল্পিতভাবে, যেমন 100 দিনের কাজে টাকা আটকে, বাড়ি তৈরির টাকা আটকে এবং জল স্বপ্ন প্রকল্পের টাকা আটকে বাংলাকে জব্দ করার পরিকল্পনা, ঠিক এক্ষেত্রেও ঠিক একই সিস্টেম। অন্য রাজ্যে ইরিগেশনের নদী ভাঙনের জন্য এবং নদী ড্রেজিং করার জন্য টাকা পায়, পশ্চিমবঙ্গ টাকা পায় না। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। গরমের দাপট বাড়তেই জলের সমস্যা দিকে দিকে। কপালে চিন্তার ভাঁজ নবান্নের। সমস্যা মেটাতে দেওয়া হয়েছে কড়া নির্দেশ, কিন্তু এর মধ্যেই উত্তরের জেলাগুলিতে সমস্যার অন্ত নেই। কল আছে কিন্তু জল নেই। পানীয় জলের চরম সংকটে বজ্রাপুরের বাসিন্দারা। গ্রামে বাড়ি বাড়ি নল পৌঁছেছে, কিন্তু সেই নল দিয়ে আসে না এক ফোঁটাও জল, এমনই অভিযোগ স্থানীয়দের। সাধারণ মানুষের সাময়িক সমস্যা মেটাতে 3,46,000 টাকা ব্যয়ে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এলাকায় সোলার পাম্পের ব্যবস্থা করা হলেও সেই জল খাওয়ার অযোগ্য, এমনটাই অভিযোগ স্থানীয়দের। 2-3 বছর আগে পানীয় জলের কল বসছে, কিন্তু জল পাই না। আর এমন করে কল বসাইছে, এক জায়গায় 2টা অথবা 3টা, যার যার নামে নামে বসাইছে, এক জায়গাতেই বসাইছে। এলাকায় পানীয় জল সরবরাহের জন্য বছর 5 আগে পাইপ লাইনও বসানো হয়েছে। বাড়ি বাড়ি দেওয়া হয় পাইপ লাইনের সংযোগও, কিন্তু কোথায় কি? 1 নম্বর আয়রন। আর এই জল যদি আমরা খাইতে না পারি, তাহলে আমার এই সুযোগ দরকার নাই, তোমরা উঠিয়ে নিয়ে যাও। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ভোট দিতেছি আমি, বুঝি না বিজেপি, বুঝি না টিএমসি, বুঝি না সিপিএম, কিন্তু আমার রাস্তা হচ্ছে না কেন? আজকে 25 বছর যাবত চলছে, হেরে কাদে হাঁটতেছি, এটা কি ব্যাপার? জলের কিটা ভালো হোক পাম্পটা, আর দ্বিতীয় নম্বরে রাস্তাটা চাই, না হলে আমরা আগামী দিনে ভোট বন্ধ করব। এ নিয়ে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। কুচবিহার জেলার বিজেপি সহসভাপতির অভিযোগ, তৃণমূল নেতারা এই কাজের টাকা দুর্নীতি করেছে, যার ফল ভুগছেন সাধারণ মানুষ। দুর্নীতি করেছে, টাকা ছয় করেছে। এই কারণের জন্য যেখানে আয়রন মুক্ত জল সংগ্রহ করার কথা, সেখানে লাল জল বেরোচ্ছে, ঘোলা জল বেরোচ্ছে, কোনো পরিস্থিতি হচ্ছে না। মানুষকে অস্বাস্থ্যকর ভাবে রেখে মানুষকে বিশুদ্ধ পানীয় জল দেওয়ার পরিবর্তে আজকে ঘোলা জল খাইয়ে মানুষদের স্বাস্থ্যের অবনতি করার যে কাজটা তৃণমূল কংগ্রেস করে চলেছে। এই অবস্থায় রিজার্ভার ট্যাঙ্কের বাকি কাজ শেষ করে সোলার পাম্পটির কাজ শীঘ্রই সম্পূর্ণ হবে এবং বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছাবে বলে আশ্বাস শালবাড়ি 2 নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতির। এখানে পানীয় জলের যে পাইপের কথা বললেন, সেই পাইপগুলো বসানোর পরে কিন্তু পিএসসির যে মেন ট্যাঙ্ক, যেটা
সেই কাজটা কিন্তু এখনো প্রসেস চলছে আর কি, এটা এখনো কমপ্লিট হয়নি, ওটা ইনকমপ্লিট। আর এখানে যে সোলার পাম্পটা দেওয়া আছে জলের, এটাও কিন্তু কাজটা ইনকমপ্লিট। আমরা এজেন্সিকে বলেছিলাম, ওনারা বললো যে কাজটা ইনকমপ্লিট আছে, এই জল এখন খাওয়ার গ্রহণযোগ্য না। এখন কাউকে বলিনি যে এখানে, আমরাও এলাকায় বলিনি যে জলটা কিন্তু খাওয়া যাবে না, এখনো পর্যন্ত জলটা কমপ্লিট হয়নি। তীব্র গরমে চরম জলসংকটে কাটিয়েছে এলাকার মানুষ। এবার আসন্ন বর্ষায় বিশুদ্ধ পানীয় জল না পেলে মহামারীর আশঙ্কা করছেন স্থানীয়রা। ফলে এখন প্রশাসনের আশ্বাসেই বেঁচে থাকা ছাড়া উপায় দেখছেন না শালবাড়ি এলাকার মানুষ। কুচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। টানা বৃষ্টির জেরে দামোদর নদের জলস্তর বাড়তে শুরু করেছে, তাই পূর্ব বর্ধমানের সম্ভাব্য বন্যা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন জেলা শাসক এবং পুলিশ সুপার। শনিবার তাঁরা জামালপুর ব্লকের দামোদর সংলগ্ন বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। জামালপুর ব্লকের বিধায়ক অলোক কুমার মাঝি এবং ব্লক সভাপতি মেহমুদ খান তাদের সঙ্গে নিয়ে জারগ্রাম ও জ্যোতিশ্রীরাম অঞ্চলের পাইকপাড়া, অমরপুর ঘাট, সাজামানতলা প্রভৃতি দামোদরের তীরবর্তী এলাকাগুলো ঘুরে দেখান। এই সময় তারা স্থানীয় বাসিন্দা এবং জারগ্রাম পঞ্চায়েতের প্রধান নূরজাহান বিবি সাহানা ও জ্যোতিশ্রীরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান আরিফা মণ্ডলের সাথেও কথা বলেন। জেলাশাসক আয়েশা রানী জানান, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে নদীতে জলের পরিমাণ বেড়েছে। বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করতেই তারা জামালপুরে এসেছেন। ডিভিসি হঠাৎ জল ছাড়লে পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় সে বিষয়ে জেলা প্রশাসন আগাম সতর্ক ও পুরোপুরি প্রস্তুত রয়েছেন। আমরা 100% প্রস্তুত আছে। আমাদের রিলিফ মেটেরিয়াল আছে, যথেষ্ট। আমাদের সিডি ভলেন্টিয়ার ডিপ্লয় করা আছে। আমাদের ইতিমধ্যে কন্ট্রোল রুম শুরু হয়ে গেছে। পুলিশের এন্ড থেকে আমাদের নজরদারি আছে। সব জায়গাতে পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সব রকম আমাদের প্রস্তুত আছে। বিধায়ক অলোক কুমার মাঝি বলেন, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলার বাড়ি প্রকল্পে এলাকার বহু মানুষ উপকৃত হয়েছেন, যার ফলে বন্যার ক্ষতির আশঙ্কা অনেকটাই কম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন কোনো দল দেখেননি, কোনো ধর্ম দেখেননি, অসহায় মানুষদের পাশে সেই সময় বন্যার সময় ডিএম ম্যাডাম এসেছিলেন এবং আমাদের এসপি সাহেবও ছিলেন, আমাদের এসডিপিও এবং আমাদের মন্ত্রী আমাদের অরূপবাবু এসেছিলেন, এবং সেই সকলে মিলে এসে যেটুকু দেখে সেখানে ওই এলাকার মানুষের যেগুলো বন্যা কবলিত এলাকায় ছিল সেগুলো প্রত্যেকেই ঘর পেয়েছে। পরিদর্শনের সময় প্রশাসনিক কর্তারা সাজামানতলা প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখেন। জেলাশাসক আয়েশা রানী বিদ্যালয়ের শিশুদের সাথে কথা বলেন এবং তাদের সাথে অনেকটা সময় কাটান। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। লোকালয়ে হাতির হানা আটকাতে জঙ্গলের মধ্যেই তাদের সীমাবদ্ধ রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বন দপ্তর। হাতিদের জন্য মেদিনীপুরে তৈরি হচ্ছে বাঁশবন, যা হাতিদের অন্যতম প্রিয় খাদ্য। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে রয়েছে প্রায় 200টি হাতি। খাবারের খোঁজে তারা জঙ্গল ছেড়ে মাঝে মধ্যেই চলে আসে লোকালয়ে। অজান্তেই তারা ক্ষতি করে ফেলে জমির ফসল, প্রাণহানির ঘটনাও ঘটে। তাই এবার লোকালয়ে হাতির হানা আটকাতে হাতিদের প্রিয় খাদ্য বাঁশ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বন দফতর। বাঁশ গাছ হাতির অন্যতম পছন্দের খাদ্য, ফলে এই বাঁশের বন তৈরি করলে হাতির খাদ্য সরবরাহ অনেকটাই নিশ্চিত করা যাবে। ফলে জঙ্গলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে হাতিগুলি। এতে হাতি মানুষের সংঘাত কমাতেও সাহায্য করবে। বিশেষ করে হাতির দল ও পাশাপাশি দলছুট হাতি খাবারের খোঁজে মাঝে মধ্যেই ঢুকে পড়ে গ্রামে। তবে বন দপ্তরের এই উদ্যোগের পর জঙ্গলের মধ্যেই তারা খাবার পেলে গ্রামে হাতির হানা কমবে বলেও মনে করছে বন দপ্তর। এটা একটা ভালো উদ্যোগ বন দপ্তরের। বন্য পশুরা অর্থাৎ এখানে যেহেতু হাতিদের জন্য বাঁশ গাছ লাগানো হচ্ছে, হাতি যখন জঙ্গলেই খাবারটা পেয়ে যাবে তখন সে আর লোকালয়ে আসবে না, তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ অটোমেটিকলি কমে যাবে। এই উদ্যোগকে বাস্তবায়িত করতে পশ্চিম মেদিনীপুর বন বিভাগে 30,000 বাঁশের চারা তৈরির কাজ চলছে, যা লাগানো হবে 80 হেক্টর জায়গা জুড়ে। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মূলত হাতি উপদ্রব যে সমস্ত এলাকায় বেশি সেখানে বিভিন্ন প্রজাতির বাঁশ গাছ লাগানো হবে, যার মধ্যে চাঁদরা, পিরাকাটা, লালগড় এই 3টি রেঞ্জেই 30,000 বাঁশ গাছের চারা লাগানো হবে জঙ্গলে। শুধু হাতিদেরই নয়, বাঁশ গাছ লাগানো হলে সাধারণ মানুষের অনেক উপকার হবে বলে মনে করছেন বনকর্তারা। উত্তরবঙ্গে এই প্রয়াস অনেকটাই সফল হয়েছে বলে জানান। তো এখনই হাতি যে রোজ বাইরে বেরোয় আর ফসল নষ্ট করে, তো এটা না করার জন্য আমি অ্যাজ এ ফরেস্ট ডিপার্টমেন্ট কিছু কিছু স্টেপস নিচ্ছে। তার মধ্যে যে এমনি নর্মাল প্ল্যান্টেশন যে হয় তার মধ্যে হাতি খাওয়ার জন্য যেরকম গাছ লাগবে ওই রকম গাছ প্ল্যান্টেশন করছি।
এদিকে এই চারা তৈরির ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে বাঁশ সংগ্রহ করে বিশেষ পদ্ধতিতে রেঞ্জ অফিসগুলিতে নিজেরাই চারা তৈরি করছেন বনকর্মীরা। নির্দিষ্ট সময়ে তা জঙ্গল এবং লোকালয়ে মধ্যবর্তী এলাকায় লাগানো হবে। জাওয়া, ভালকি, তরল, বাঁশনি সহ বিভিন্ন প্রজাতির বাঁশের চারা তৈরি করা হচ্ছে। বর্তমানে হাতিরা বিভিন্ন স্বাদের খাবার খেতে অভ্যস্ত। কাঁঠাল, আম, বট, কুরচি গাছের পাতার পাশাপাশি বাঁশ গাছও পছন্দ করে হাতিরা। ফলে দলছুট হাতি অন্যান্য গাছের পাতার সঙ্গে বাঁশ গাছের পাতা খেতে পারবে। সেই সঙ্গে একাধিক জায়গায় বিভিন্ন প্রজাতির ঘাসও চাষ করা হয়েছে। এখন দেখার বন দপ্তরের এই বিশেষ পদ্ধতি কতটা ফলপ্রসূ হয়। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরা রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডিয়াতে এখন নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল, স্বাস্থ্য পরিষেবায় নতুন দিগন্ত। আ ইউনিট অফ লেভোমেডিন হেলথ কেয়ার লিমিটেড। 24 ঘন্টা জরুরি ভিত্তিতে আপনার স্বাস্থ্যের রক্ষায় নিয়োজিত লাইফলাইন মাল্টি স্পেশালিটি হসপিটাল, NH2 কালীপাহাড়ি, আসানসোল, পশ্চিম বর্ধমান। যে কোনো প্রয়োজনে ফোন করুন 0341350135 ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। পাচারের আগে কোচবিহারে তুফানগঞ্জ থানার পুলিশ 17 কেজি গাঁজা সহ দুজনকে গ্রেফতার করে বড় সাফল্য পেয়েছে। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য লক্ষাধিক টাকা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ থানার পুলিশ চিলাখানা 2 গ্রাম পঞ্চায়েতের দেউচড়াই মোড় বাস স্ট্যান্ড থেকে অভিজিৎ রায় এবং জ্যোৎস্না রবিদাস নামে দুজনকে আটক করে। তারা নিউ কোচবিহার থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাদের ব্যাগ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয় এবং তাদের গ্রেফতারও করা হয়। তুফানগঞ্জ থানা জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে শুক্রবার আদালতে পেশ করা হবে। এই ঘটনায় মাদক পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। প্রথা ভেঙে রথের আগেই দুর্গা প্রতিমা তৈরির কাজ শুরু। বিভিন্ন সমস্যার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন আসানসোলের মহিশিলা পালপাড়ার প্রতিমা শিল্পীরা, এমনটাই জানিয়েছেন তারা। প্রথমত, পতিতাপল্লীর মাটি নিয়ে রথের দিনই শুরু হয় দুর্গা প্রতিমা তৈরির কাজ। কিন্তু এবছর সেই প্রথাই ভাঙলেন মহিশিলা পালপাড়ার প্রতিমা শিল্পীরা। কিন্তু কেন? জানা গেছে, এই পালপাড়ায় প্রায় 11টি পরিবার এই পেশার সঙ্গে যুক্ত। আসানসোল শিল্পাঞ্চল ছাড়াও ভিন রাজ্যে এখান থেকে দুর্গা প্রতিমা নিতে আসেন পুজো উদ্যোক্তারা। সার্বজনীন পুজো উদ্যোক্তারা ছাড়াও বনেদি বাড়ি থেকে শুরু করে বহুদিন ধরে চলে আসা ব্যক্তিগত পুজোর প্রতিমাও এখান থেকেই নিয়ে যাওয়া হয়। মৃৎশিল্পী বাসুদেব পাল জানিয়েছেন, আগে পরিবারের প্রায় সকলে মূর্তি নির্মাণের কাজে হাত লাগাতেন এবং এটাই তাদের পারিবারিক জীবিকা ছিল। কিন্তু বর্তমানে সংসার চালানোর জন্য অর্থনৈতিক কারণে পরিবারের প্রায় অধিকাংশ সদস্যই পেশা বদল করতে বাধ্য হয়েছেন, যার কারণে ভিন জেলা থেকে শ্রমিক আনতে হয়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই শ্রমিকও ঠিকমতো পাওয়া যায় না। এদিকে বরাত নিলে সঠিক সময় মণ্ডপে পৌঁছে দিতে হবে দেবী প্রতিমা। তাই প্রথা ভেঙে একটু আগে থেকেই প্রতিমা নির্মাণের কাজ শুরু করেছেন তারা। তবে সাবেকি পুজোর মূর্তি প্রথা মেনে রথযাত্রার দিন থেকেই তৈরি করার কাজ শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। 11টা পাল আছে, 11টা পালে দুর্গা ঠাকুর সব করে। মোটামুটি 400-500 দুর্গা হয়। আসানসোল যায়, রানীগঞ্জ যায়, জামুরিয়া যায়, ধানবাদ যায়, বোকারো যায়, তারপরে চিত্তরঞ্জন যায়, সব জায়গায় যায়। মানে এখান থেকে বাইরে যায়, বাইরে সব মূর্তি চলে যায়। হ্যাঁ, নিয়মটা করা হয়। রথযাত্রার দিন যাদের মন্দির আছে, যাদের আদি পূজা, তাদের রথের দিন যাত্রা করা হয়। নিয়মটা মেনে ওই দিন যাত্রা করা হয়। লেবার তো পাওয়া যাচ্ছে না, 2-3টা কুলি ফুলি ধরে কাজ করা হচ্ছে। অন্যদিকে মৃৎশিল্পী রঞ্জিত পাল বলেন, শুধু কারিগরের সমস্যাই নয়, মাটির জন্য মূর্তি নির্মাণের কাজ অনেক সময় ব্যাহত হয়। মূর্তি নির্মাণের জন্য সাধারণ মাটির সঙ্গে গঙ্গা মাটিরও প্রয়োজন হয়, যা তাদের কাটোয়া, কালনা সহ একাধিক জায়গা থেকে আনতে হয়। কিন্তু আইনি জটিলতা সহ একাধিক কারণে সেই মাটি পেতে তাদের সমস্যা হয়। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই।
বছরের এই তো কটা দিন, সারা বছর এই সময়টার জন্যই তো অপেক্ষা করে থাকেন প্রতিমা শিল্পীরা। একটু বেশি বরাত আর একটু ভালো থাকা, তাই সময় থাকতেই প্রস্তুতি নিচ্ছেন প্রতিমা শিল্পীরা। সন্তানরা ভালো থাকলে মাও খুশি। সন্তানদের সুবিধার্থে প্রধান না হয় কিছুটা বদল হলো। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কোচবিহারে শুরু হলো মারুগঞ্জ গণেশ পুজোর প্রস্তুতি। 27 লক্ষ টাকা ব্যয়ে সোমনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে প্যান্ডেল। থাকছে নানা চমক ও সামাজিক উদ্যোগ। মারুগঞ্জ চৌপতি এলাকায় মারুগঞ্জ গণেশ পূজা উদযাপন কমিটির ৩য় বর্ষের খুঁটি পুজো জাঁকজমকভাবে সম্পন্ন হলো। পুজো অর্চনার মাধ্যমে খুঁটি পুজো সম্পন্ন হওয়ার পরই শুরু হয়ে গেছে প্যান্ডেল তৈরির কাজ। এই বছর প্রায় 27 লক্ষ টাকা ব্যয়ে এক বিশাল আকারের গণেশ পূজার আয়োজন করা হয়েছে। পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গত 2 বছরের মতো এই বছরও পুজোয় বিশেষ আকর্ষণ থাকছে। জানা গেছে এইবারের পুজো প্যান্ডেলটি বিখ্যাত সোমনাথ মন্দিরের আদলে তৈরি করা হবে এবং গণেশ মূর্তিতেও থাকবে বিশেষ চমক। মারুগঞ্জ গণেশ পুজো উদযাপন কমিটির আহ্বায়ক রাজেশ তন্ত্রী জানান, গণেশ চতুর্থীর শুভ তিথিতে তাদের ৩য় বর্ষের খুঁটি পুজো সম্পন্ন হয়েছে এবং গত 2 বছরের চেয়েও এই বছর বিগ বাজেটের পুজো হতে চলেছে। শুধুমাত্র পুজোই নয়, এই কমিটি সারা বছর বিভিন্ন সামাজিক কর্মসূচিতেও সক্রিয় থাকে। খুঁটি পুজো উপলক্ষে আমলাগুড়ি এলাকার দুরারোগ্য রোগে আক্রান্ত এক শিশুর চিকিৎসার জন্য পুজো কমিটির পক্ষ থেকে 30,000 টাকা তুলে দেওয়া হয়। আমরা গণেশ পূজা কমিটির পক্ষ থেকে 30,000 টাকা নগদ অর্থ আজকে আবারও সেই বাচ্চার পরিবারের হাতে তুলে দিলাম, যাতে তারা চিকিৎসাটা আরও ভালো করে করাতে পারে এবং আগামী দিনে আবারও আমরা আর্থিক সাহায্যের মাধ্যমে সেই পরিবারের পাশে দাঁড়াবো। কারণ আমরা মারুগঞ্জে 20 লাখ 30 লাখ টাকা খরচা করে যখন গণেশ পুজো করি, কিন্তু মারুগঞ্জের একটা বাচ্চা যখন চিকিৎসার অভাবে বাড়িতে পড়ে থাকে সেটা ভালো দেখা যায় না। এর জন্য আমরা গণেশ পূজা কমিটির বাজেট থেকে 30,000 টাকা নিয়ে আমরা সেই টাকাটা সেই বাচ্চার পরিবারের হাতে আজকে তুলে দিলাম। পূজা কমিটির সম্পাদক ঈশ্বর সরকার বলেন, আহ্বায়ক রাজেশ তন্ত্রীর উদ্যোগেই প্রথম মারুগঞ্জে গণেশ পুজো শুরু হয়। গত বছর তাদের পুজো সারা উত্তরবঙ্গের মধ্যে প্রথম হয়েছিল। তিনি আশা প্রকাশ করেন যে সোমনাথ মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি হওয়ায় এই বছরও রেকর্ড সংখ্যক দর্শনার্থীর ভিড় হবে এই পূজা মণ্ডপে। সোমনাথ মন্দির আদলে আমাদের প্যান্ডেল হচ্ছে এবং এই পূজাতে গতবারের থেকেও আমরা বিগ বাজেটে প্রায় 27 লক্ষ টাকা ব্যয়ে আমরা এই পুজো এবার করছি। আর তার থেকেও বড় কথা, আমরা শুধু এই গণেশ পুজো একটা নির্দিষ্ট সময়েও করি না। আপনারা যদি মারুগঞ্জে ঘুরে দেখেন তাহলে দেখবেন কোথাও আমরা যোগী আদি যোগী শিবের মূর্তিও বসিয়েছি এবং গণেশ পূজা আমাদের যে ভিউ পয়েন্ট রয়েছে মারুগঞ্জ, সেখানেও আমরা গণেশ প্রতিমার মূর্তি বসিয়েছি। সারা বছরের মধ্য দিয়ে আমাদের এই পুজোর সামাজিক কর্মসূচিগুলো থাকে। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী যে কোনো শুভ কাজ করার আগে গণেশের আরাধনা করা হয়। সেই ধারা মেনেই মারুগঞ্জে জাঁকজমকভাবে এই পূজার আয়োজন করা হয়েছে। কুচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডে এখনকার মতো এ পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।